সুপ্রিয় দর্শক, সান টেলিভিশন নিবেদিত কথা ও কবিতায় আমি সুলতানা চৌধুরী আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অতি পরিচিত জনপ্রিয় কবি ও কথা সাহিত্যিক সেলিনা জামান। কেমন আছেন আপা? ভালো আছি আপা, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আজকে আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো, ভালো লাগছে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রংপুর। ছোটবেলা কোথায় কেটেছে? রংপুরেই কেটেছে। আমার বাবা রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আমরা রংপুরেই বড় হয়েছি, রংপুরেই লেখাপড়া, পরে রাজশাহীতে মাস্টার্স করেছি। আচ্ছা, এখন আপনি প্রফেশনালি কি করছেন? আমি আসলে কখনো কোনো প্রফেশনে যাইনি। আমার সংসার, সন্তান এসব নিয়েই আমি কাটিয়েছি। তবে লেখালেখি আমি করি ছোটবেলা থেকেই, স্কুল লাইফ থেকেই। স্কুল ম্যাগাজিনে আমার লেখা যেত এবং তখন থেকেই আমার লেখালেখিটা শুরু, এবং আমি লেখালেখি নিয়েই আছি। আপনি লেখালেখিটা যে করেছেন এটা কত সালে হবে? আমি তো বললাম যে আমি স্কুল লাইফ থেকে লেখালেখি করি, অনেক আগে থেকে। কিন্তু আমি যদি বলেন যে কবে থেকে আপনি পত্রিকায় লেখালেখি শুরু করলেন এরকম যদি বলেন, তাহলে এটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি 95 সাল থেকে। অনেক আগে। হ্যাঁ, 95 সাল থেকে শুরু হয়েছে। তখন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখালেখি শুরু হলো এবং আমার লেখা মানে বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনার প্রথম আলো থেকে শুরু করে আপনার যুগান্তর বলেন, যুগের আলো, রংপুর, খুলনা, রাজশাহী, ঢাকা, প্রায় সব জায়গার পত্রিকাতেই আমার লেখা এসছে। আপনার যে প্রথম কবিতাটা প্রকাশ হয়েছিল সেটা কত সালে? আমার প্রথম কবিতা প্রকাশ হয়েছিল 85 সালে। সেটা আমার হাজবেন্ড যখন কুড়িগ্রামে পোস্টিং ছিল ওনার, তখন এটা প্রকাশ হয়। এবং ওটা একজন প্রকাশক, উনি একদিন আমার বাসায় এসেছিলেন। এসে উনি যখন জানতে পারলেন যে আমি লেখালেখি করি, কবিতা লিখি, তখন উনি আমার কাছ থেকে কবিতাটা নিয়ে যান এবং ওটাই আমার প্রথম প্রকাশিত কবিতা। অনুভূতিটা কিরকম ছিল? হ্যাঁ, ভালো লেগেছিল, কেননা লেখালেখি করার পরে প্রথম প্রকাশিত একটা কবিতা। তবে আমার যেটা বেশি ভালো লেগেছিল বা একজন মানে লেখক হিসাবে যেটা আমার আনন্দ, তখন তো আমি লেখক ছিলাম না, তখন এমনি কবিতা লিখতাম, আমার কবিতা ডায়েরির ভিতরেই থাকতো। তো সেখান থেকে একটা কবিতা নিয়ে প্রকাশ হলো, হ্যাঁ সেটা যদিও ভালো লেগেছে, কিন্তু আমি একজন লেখক হিসাবে যখন আমার কবিতা আত্মপ্রকাশ হলো এবং বইয়ে যেটা প্রথম যেটা আমার কবিতার বই যৌথ কবিতার বই হিসাবে প্রকাশ পেয়েছিল রাজশাহী লেখিকা সংঘ থেকে। তো এই রাজশাহী লেখিকা সংঘ থেকে যে প্রথম কাব্যগ্রন্থটা প্রকাশ পেয়েছিল বিমূর্ত ভাবনা যত নামে, ওখানে আমার প্রথম কবিতা প্রকাশ, যেটা আমি বলবো লেখক হিসাবে বা একজন কবি হিসাবে, এবং সেটাই আমার কাছে বেশি গ্রহণযোগ্য। এবং ওটার যে একটা অনুভূতি, আপনি যেটা বলছেন যে আপনার অনুভূতি, হ্যাঁ সেই অনুভূতিটা আমার আজও মনে পড়ে। এবং প্রথম প্রকাশিত গ্রন্থটা দেখে মানে আমার যে যেমন একটা অনুভূতি হচ্ছিল, আমার মনে হচ্ছিল বইটা আমি বুকের মধ্যে জড়িয়ে ধরি, এরকম মনে হচ্ছিল। এখনো আমার ওই দৃশ্যটা মনে পড়ে। হ্যাঁ, খুব ভালো লেগেছিল। আমি বারবার কবিতাগুলো দেখছিলাম যে এত মানে নামি দামি কবিদের সাথে আমার কবিতা যাচ্ছে এবং তাদের সাথে একই বইয়ে একই সাথে আছে। এটার একটা অন্যরকম অনুভূতি। আমার প্রথম অনুভূতি আমার ওইটাই ছিল। তো আপু, আপনার কথার প্রেক্ষিতে মানে আমার এই মুহূর্তে একটা কথা মনে আসছে। আমি যখন মিডিয়াতে প্রথম 2010 সালে আসি, তখন আমার একটা নাটক ছিল সাত গোয়েন্দা, এটা চ্যানেল আইতে ছিল, ডিএ টাইপের মাধ্যমে আসি। তো ওখানে এটা মঙ্গলবারের নাটকটা হতো, আমরা সবাই এক্সাইটেড যে নাটক দেখব। কি কারণে জানি এটা এই দিন আর হলো না।
তো মনটা খুবই খারাপ। এরপরের দিন, এরপরের মঙ্গলবার এটা হয়েছে। তো আমার এক আত্মীয়, আমরা সবাই মিলে নাটকটা দেখতে বসছি। তো হুট করে বললো, কি ব্যাপার, এটা তুমি নাকি? তো আমি বললাম, এটা কি আমি নাকি? বললো যে হ্যাঁ, এটা তো তোমারই, মানে মনে হচ্ছে তুমি। এই যে একটা অনুভূতিটা, এই যে এটা আসলে প্রথম যে ভালো লাগা, ভালোবাসা, সেটা একটু অন্যরকম। তো আপু, আমরা কথা বলছিলাম, এখানে যেহেতু কথা ও কবিতায় আসেন, এখন আপনার একটা কবিতা শুনতে চাই। আচ্ছা, আমি প্রথমেই কবিতা নিয়েই যখন কথা, তো প্রথমে কবিতা নিয়েই যে কবিতা, জি, সেটাই আমি প্রথমেই শোনাতে চাচ্ছি। একটি কবিতার জন্য, একটি শব্দের জন্য, একটি পংক্তির জন্য, একটি কবিতার জন্য ঘন্টার পর ঘন্টা নির্বাক থাকি, রাতের পর রাত জেগে কাটাই। রন্ধ্রের মাঝে কীটের আনাগোনার মতো মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে হানা দেই। চিবুকে হাত রেখে সুকান্তের পোস্টার হয়ে যায়, লেখার টেবিল এলোমেলো হয়ে রয় শৈশবের মতো। বুকের ঘুলঘুলিতে কষ্টের পায়রা খেলা করে, চলন্ত ট্রেনের মতো হু হু করে পিছিয়ে যেতে থাকে সময়। ফেরারি শব্দ ঠিকানা হারায়। আমি নিসর্গের শরীরে হাত রাখি, অতীতের সাগরে ডুবুরি হই। ভালোবাসার পাতা উল্টিয়ে যাই, জীবনের নগ্নতায় চোখ রাখি। ইতিহাসে ঘোর সওয়ার হই। একটি শব্দের জন্য, একটি পংক্তির জন্য, একটি কবিতার জন্য আমার ঐন্দ্র জালি ক্ষতি ইচ্ছে করে। খুব ভালো লাগলো আপনার। আমার সৌভাগ্য হয়েছে যে আপনার কবিতা সরাসরি শোনার। আসলে আমরা এত ব্যস্ততার মধ্যে থাকি, মানে যে একসাথে একটু আড্ডা দিব, কিন্তু সেই সময়টা পাওয়া যায় না। এই সুবাদে আপনার সাথে দেখাটা হয়ে গেল। আপনার পরিবারে আপু কে কে আছেন? আমার পরিবারে আমি, আমার হাজবেন্ড, আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আমার ছেলে, উনি এডিশনাল ডেপুটি ডাইরেক্টর ছিলেন রাজশাহীতে, ওখান থেকে উনি অবসরে চলে গেছেন। আর আপনার ছেলে মেয়ে? আমার ছেলে ডেপুটি ইউনিভার্সিটির প্রফেসর, ও এখন ইতালিতে পিএইচডি করছে। আচ্ছা আচ্ছা, ছেলে বিয়ে করেছে? হ্যাঁ, ছেলে বিয়ে করেছে, বৌমা সহ ইতালিতে আছে। আর মেয়েকেও বিয়ে দিয়েছি, মেয়ে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে, আর জামাই ওয়ালটনে আছে। সুখী পরিবার ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি আপু শুনেছি যে আপনি কবিতার পাশাপাশি আপনি গল্প লিখছেন, উপন্যাস লিখছেন। হ্যাঁ, গল্প লিখছি, উপন্যাসও লিখছি। গল্প কয়টা বেরিয়েছে? আমার বিভিন্ন পত্রিকায় আমার অনেক গল্পই বেরিয়েছে, এবং আমি কবিতায় আসার পরে একজন আমাকে বলল যে আপনি গল্পও লেখেন। রাজশাহীতে তখন আমি ছিলাম, তো তখন থেকেই রাজশাহীতে বিভিন্ন পত্রিকায়, রাজশাহীর এবং ঢাকার বিভিন্ন পত্রিকায়, আপনার অনন্যা পত্রিকা জানেন হয়তো, অনন্যাতে আমার সবসময় আমার গল্প আসতো। তো গল্পে বেশ মানে সুনাম অর্জন করেছেন। হ্যাঁ, গল্পটা আমার খুব প্রশংসিত হয়েছে। আচ্ছা, তো রাজশাহী বেতারের কথা তো আপনাকে বলা হলো না। রাজশাহী বেতারে আমি অনেক গল্প পাঠ করেছি। রাজশাহী বেতারের যে সাহিত্য প্রোগ্রামটা হতো, সেখানে সবসময় আমি অংশগ্রহণ করতাম, কবিতা এবং গল্প। আচ্ছা আচ্ছা, দুটোইতেই আমি অংশগ্রহণ করতাম। এবং পরে আমি রাজশাহীর বেতারের গীতিকার হই। রাজশাহী বেতার থেকে আমার গান সবসময় বাজতো, এবং রংপুর বেতার থেকেও বাজতো, এবং ঢাকাতেও বাজতো, এবং ঢাকা বিটিভি থেকেও আমার লেখা গান প্রচারিত হয়েছে। তো যেটা বলছিলেন গল্পের কথা, তো গল্প, আমার গল্প এত বেশি প্রশংসিত হবে এটা আমি নিজেও কোনোদিন জানতে পারিনি বা বুঝতে পারিনি। পরে আমি গল্প লেখার পরে আমার গল্প প্রচুর প্রশংসিত হয়, এবং আপনি হয়তো জেনে আপনার ভালো লাগবে যে আমার গল্প নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন টিচার, তারা এত বেশি প্রশংসিত করেছিলেন যে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে আমার গল্প এত প্রশংসিত হবে, এটা আমার ভাবনারই অতীত ছিল। আসলে একটা কথা আছে যে আমি ভবিষ্যতে কি হবে সেটা আমি জানি না, কিন্তু সৃষ্টিকর্তা জানেন যে কি হবে।
আমরা যে কাজ করি এটা একটা ভালো লাগা থেকে কাজ করি, কিন্তু ভবিষ্যতে কি হবে না হবে সেটা মূল্যায়ন করবে যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, অবশ্যই, যারা অবশ্যই। মানে আমাদের বিচার করবেন নাকি, মানে যারা দর্শক শ্রোতা আছেন তারাই তো এটা ইয়ে পাঠক। করবে। হ্যাঁ, পাঠক যারা, তারা তো এই যে আপনি যে অবাক হয়ে যাচ্ছেন যে আপনার এত প্রশংসিত হয়েছে, আসলে যে কোনো ক্ষেত্রে আপনার কোনো না কোনো কিছু ছিল বিধায় এটা মানে প্রশংসিত হয়েছে। আমি আরো শুনেছি আপু যে আপনার একটা মানে কবিতার বই 40 জনে এটা ইয়ে করেছিল, মানে আপনার সম্পর্কে লিখেছিল। হ্যাঁ, আমার 50 বছর বয়স পূর্তি উপলক্ষে আমি একটা স্মারক গ্রন্থ করি। তো রাজশাহীতে মোটামুটি যেহেতু আমার লেখার পাঠক অনেক বেশি ছিল এবং রাজশাহীর সাহিত্যিক মহল যেটা, সেই সাহিত্যিক মহল তারা খুবই আমাকে অনুপ্রাণিত করে এই বইটি প্রকাশ করার ব্যাপারে, এবং তারা বলে যে আপনার যে সমস্ত লেখা আছে এগুলো নিয়ে আমরা লিখব, আপনি আপনার 50 বছর পূর্তি উপলক্ষে এই বইটা করেন। তো তারা অনুপ্রাণিত করেছিল বলেই বোধহয় আমি সাহস পাই বইটা করার জন্য। এই যে এইটা দর্শক যারা আছেন আপনারা এই বইটা একটু দেখে নিন, যারা মেলাতে যান এবং বিভিন্ন লাইব্রেরিতে যান, সেলিনা জামানের এই বইটা কিনবেন, এটা পড়লে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। এই বইটা আপনার 40 জন রাইটার, তারা আমার ছেলে মেয়েও লিখেছে, আমার হাজব্যান্ডও লিখেছে আমাকে নিয়ে, যেহেতু আমার জন্মদিন 50 বছর পূর্তি উপলক্ষে, হ্যাঁ 50 বছর পূর্তি উপলক্ষে এটি প্রকাশ করা, সেই জন্য অনেকেই লিখেছেন আমার পারিবারিক হিসেবে, এবং আমার সাহিত্যিক মহল যারা বড় বড় সাহিত্যিক, আপনার রাজশাহী ইউনিভার্সিটির টিচার কয়েকজন, তারপরে রাজশাহী কলেজের টিচার এবং রাজশাহী ডিগ্রি কলেজের যিনি অধ্যক্ষ ম্যাডাম, উনিও খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আমাকে নিয়ে। তারপরে রাজশাহী বরেন্দ্র কলেজের যিনি অধ্যক্ষ, উনি আমার গল্প নিয়ে লিখেছেন। তারপরে আপনার এই যে এখানে সচিব একজন মন্ত্রণালয়ের, উনি আমার গল্প নিয়ে আলোচনা লিখেছেন। মানে আমি নিজেই মুগ্ধ যে তারা এত চমৎকার করে লিখেছেন, আমার সব কিছু তুলে ধরেছেন আর কি, আমার সাহিত্যের বিভিন্ন অংশগুলো তারা তুলে ধরেছেন এই বইটাতে। এই বইটাতে, হ্যাঁ। তো আসলে আমি আরেকটু আগে জানতে পারলাম যে আপনি লেখালেখি করেন, গান গীতিকার হয়েছেন। তো দর্শক যারা আছেন আপনারা, আমি গোপন সূত্রে জানতে পারলাম যে আপু গান করেন। আপনি কি দর্শককে মানে 2-1 লাইন গান শোনাতে পারবেন? আপনার নিজের হতে পারে কিংবা অন্যজনেরও হতে পারে। না, গান আসলে করি না, গান আগে করতাম, অনেক আগে, গান আর করা হয় না, গান লিখেন। হ্যাঁ। তো দর্শক যারা আছেন আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি, আপুর আরেকটা কবিতা শুনবো, তারপর আর কিছু কথা হবে। এখন আপু কোন কবিতাটা শুনবো? আচ্ছা, এখন আমি একটা কবিতা শোনাতে চাচ্ছি, সেটা হচ্ছে, একটু শোনা থাকবে। আমি বাংলাদেশি, আমি আমার দেশকে ভালোবাসি, এবং আমাদের এই দেশ যে স্বাধীন হয়েছে তা যে বিজয়ের মাধ্যমে, সে বিজয় আমাদের কাছে অনেক স্পর্শকাতর একটা বিষয়, এবং সেই বিজয় নিয়ে আমরা অনেকেই লিখি, কবিরা তো অবশ্যই। তো আমি সেই বিজয় নিয়ে একটা কবিতা শোনাতে চাচ্ছি। দর্শক যারা আছেন আপনি মানে আপনার বইয়ের নামটা বলেন এবং সেই কবিতার ইয়েটা একটু দর্শককে জানান। এটা কোন প্রকাশনী থেকে বেরিয়েছে? এটা বেরিয়েছে শিখা প্রকাশনী থেকে, অন্য মন অন্য জীবন নামে। এটা 17 সালে বেরিয়েছে। আচ্ছা আচ্ছা। এইবার কি কবিতার বই আসছে বই মেলা? এবারে কোনো বই আমার আসছে না, এবারে বই করার ইচ্ছা ছিল কিন্তু কিছু সমস্যার কারণে এবারে কোনো বই আসছে না। ইনশাল্লাহ আগামী বছর আমার 2 থেকে 3টা বই আসার সম্ভাবনা আছে। একটা হচ্ছে কবিতার বই, একটা হচ্ছে আমার শৈশব নিয়ে লিখেছি আত্মজীবনী, আর একটা হচ্ছে গল্পের বই, ছোট গল্প। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক আপনারা যারা আছেন, আপুর অনেক কবিতার বই বেরিয়েছে, এই পর্যন্ত 11টা-12টা বই বেরিয়েছে, গল্পের বই বেরিয়েছে। আপনারা যারা পাঠক আছেন বিভিন্ন স্টলে যাবেন এবং সেলিনা জামান নামে যে কবি আছেন, কথা সাহিত্যিক আছেন, ওনার বইটা একটু খুঁজে বের করবেন এবং আপনারা পড়বেন। আশা করি আমাদের সাথে আছেন। এখন আপু আপনার কাছ থেকে কোন কবিতাটা শুনছি? এখন আমি বিজয়ের উপরে একটা কবিতা পড়ব।
যে আমরা যারা কবি, আমরা বিজয় দিবস নিয়ে সবসময় কবিতা লিখে থাকি। সেই কবিতা আমি একটা পড়ছি। তোমরা বিজয়ের কথা বলো, অনেক কথা বলো তোমরা, বলো কিভাবে কাল রাত্রি এলো, কিভাবে ধুমায়িত হলো মেঘমুক্ত আকাশ, কিভাবে বাতাসে ভেসে বেড়ালো উৎকট বারুদের গন্ধ, কিভাবে জীবনের বাগান তছনছ করে দিল হায়না, পঙ্গপালের মতো শুষে নিল জীবনের সবুজ নির্যাস, নকশি কাঁথায় এঁকে দিল বুটের পেরেক চিহ্ন। আমি বলি তোমরা সেই জীবনের কথা বলো, জীবনের জন্য সেই যুদ্ধের কথা বলো। অনেক কথা বলো তোমরা, বলো কিভাবে কবিতার দামামা বেজে উঠল, কিভাবে সুকান্ত, নজরুল, রবীন্দ্রনাথ বুকের মধ্যে গেঁথে গেল, কিভাবে একটি মানুষের কণ্ঠ হাজারো কণ্ঠে ধ্বনিত হলো, কিভাবে হিমালয়ের মতো দৃঢ়তা এলো, বাংলার দামাল ছেলেরা যুদ্ধে গেল। আমি বলি তোমরা সেই স্বাধীনতার কথা বলো, বাঙালির মানুষ হবার সেই রূপকথার গল্পটি বলো। অনেক কথা বলো তোমরা, বলো কিভাবে মায়ের অশ্রুধারা শুকিয়ে এলো, প্রেয়সীর অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতম হলো, কিভাবে কোমল হৃদয় ও হাত ইস্পাত কঠিন হলো, কিভাবে সোনালি ধান ক্ষেত শস্যহীন প্রান্তর হলো, কিভাবে সূর্যকে তারা বুকের মধ্যে ধারণ করলো। আমি বলি তোমরা সেই মুক্তিযুদ্ধের কথা বলো, তোমরা সেই মুক্তিযোদ্ধাদের কথা বলো। অনেক কথা বলো তোমরা, বলো কিভাবে উদ্ভ্রান্ত যুবক গেরিলা হলো, কিভাবে বুকের পাঁজর গুড়িয়ে গেল, কিভাবে পলিমাটির সৌরভ শুকে শুকে যুবকের মাথা নুয়ে এলো, মাটির নেশায় উন্মত্ত যুবক লালে লালে লাল হলো, সবুজ প্রান্তর লাল রক্তে ভিজিয়ে কাঙ্ক্ষিত এক পতাকা আঁকলো। আমি বলি তোমরা সেই মুক্তির কথা বলো, তোমরা সেই বিজয়ের কথা বলো। খুব ভালো লাগলো আপু, আসলে মানে আমি আজকে থেকে আপনার ভক্ত হয়ে গেলাম যে এত সুন্দর কবিতা আপনি লিখেন এবং নিজ মুখে আমি এটা শুনতে পেলাম। আমাদের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে, আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, তারপর আমি বিদায় নেব। আজকে খুব ভালো লাগলো আপনার সাথে এই অনুষ্ঠানে এসে। সান টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি শেষ কথা হিসেবে এটুকু বলবো যে আমরা বাংলাদেশি, আমরা আমাদের দেশকে ভালোবাসবো। দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, এই দেশের বিজয় ছিনিয়ে এনেছি, স্বাধীনতা এনেছি। এই দেশকে আমরা ভালোবাসবো, এই দেশকে নিয়ে লিখবো এবং এই দেশের মান আমরা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। অনেক ভালো লাগলো আপু আপনাকে পেয়ে, এত ব্যস্ততার মধ্যেও আসছেন, করোনার মধ্যেও আপনি অনেক দূর থেকে আসছেন। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আরও ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আছেন কথা ও কবিতায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমি সুলতানা চৌধুরী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রিয় দর্শক, আবারও হাজির হব নতুন কোনো কবিকে নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সান টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।